সবাইকে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের জানি এবং জানাই এই অনুষ্ঠানের ২৬তম পর্ব। আমরা আজ কথা বলবো একজন মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যয়নরত শিক্ষার্থী এবং একই সাথে যিনি ওভারিয়ান ক্যান্সার জয় করে ঘুরে দাঁড়িয়েছেন। আজ আমরা তার গল্প শুনব। আমাদের সঙ্গে আছেন আমাদের সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সদস্য, জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু জামিল ফয়সাল। আমি ফয়সাল স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি রিদিয়া আফরোজ রাকাকে। আমরা প্রথমে রাকার কাছ থেকে ছোট্ট করে পরিচয়টা নিয়ে নিই, তারপরে স্যার আপনি প্রশ্ন করে অনুষ্ঠানের প্রশ্ন পর্ব শুরু করবেন। ধন্যবাদ। রাকা, তুমি যদি তোমার পরিচয়টা আপু বলো আমাদেরকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিদিয়া আফরোজ রাকা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার আরেকটি পরিচয়, আমি ক্যান্সার সার্ভাইভার, আমি ওভারিয়ান ক্যান্সার সার্ভাইভার। সেই সাথে 2015 সালে ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে, ক্যান্সার জয় করার পর থেকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত আছি, কাজ করছি ক্যান্সার নিয়ে, এবং সেই সাথে আমি ভলান্টিয়ার হিসেবে যুক্ত আছি সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সাথে। শাপলাপুর হাত ধরে এখানে আমার পদচারণা। ধন্যবাদ। আমি কি তাহলে শুরু করব? জি স্যার। আচ্ছা, রাকা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তারই সঙ্গে শুভেচ্ছা শাপলা এবং যারা নাকি আমাদের এই অনুষ্ঠান লাইভ দেখতে পাচ্ছে তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই জানাই যে মানে অনুষ্ঠানটা এটা হলো যে ক্যান্সার হলেই আমরা প্রায় লোকেরাই ধরে নেয় যে আমাদের জন্য বেঁচে ওঠার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মানে মানুষ যদি ঠিক মতে সামাজিকভাবে সাহায্য পায় এবং পরিবার থেকে সাহায্য পায় এবং সে যদি মনোবলটা ঠিক রাখতে পারে, তাহলে দেখা যায় যে চিকিৎসা করে ওষুধপত্র খেয়ে যা করতে হয় সেই অনুযায়ী তা করে সে কিন্তু ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। আমরা সেই জানাইতে আমরা ওটাই করছি যে যারা মানে ঘুরে দাঁড়াচ্ছে, ক্যান্সার সার্ভাইভার বলছি, ক্যান্সার যোদ্ধা বলছি, এই যোদ্ধাদের কিছু অভিজ্ঞতা এবং কথা এই জানার মাধ্যমে সবাইকে জানানোর উদ্দেশ্য হলো যে সবাই যেন এটা শুনে বা এটা দেখে তারা যেন তাদের নিজেদের যদি ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা যদি এটা শোনে এবং দেখে, তাহলে তাদের মনের মধ্যে একটুখানি আশা হয়তো বা আমরা জাগাতে পারবো এবং মনোবলটাকে শক্ত করতে পারবো। মনোবলটা শক্ত হলেই তখন চিকিৎসা যা হবে সেটার উপর বিশ্বাস রেখে দেখা যায় যে ক্রমশই সেই ব্যক্তিটি ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকে আমরা রাকার কাছ থেকে শুনবো যে তার ব্যক্তিগত জীবনে সেই ক্যান্সারের সঙ্গে লড়াই করার গল্পটা, এবং তারপরে আমরা গল্প এই আলোচনার মাধ্যমেই আমরা আমাদের বাকি কথাগুলো সবাইকে শোনাতে চেষ্টা করব। রাকা, আমি প্রথমে তোমার কাছে জানতে চাই যে এই যে ক্যান্সার হলো তোমার ওভারিয়ান ডিম্বাশয়ের ক্যান্সার মেয়েদের হয়, এই ওভারিয়ান ক্যান্সার হলো, তারপরে কিভাবে ডিটেকশন হলো, কোথায় এটা হইলো, তারপরে কোথায় এটার ডায়াগনোসিসটা হইলো, এবং তারপরে তুমি কিভাবে চিকিৎসা করতে শুরু করলা, এবং মানে তোমার ক্যান্সারের জয়ের যে গল্পটা এটা যদি রাখা। জি, ধন্যবাদ স্যার। অনেকগুলো প্রশ্ন, আমি একটা একটা করে যাব।
প্রথমেই বলে নিচ্ছি, এটা আমার জীবনের প্রথমবার আমার ক্যান্সারের বিষয়ে কথা বলা। এর আগে কখনোই কোনো মানে এ ধরনের প্ল্যাটফর্মে আমি কথাগুলো বলিনি, এবং সোজা কথায় আমি কাউকেই আমার এই গল্পগুলো তেমন করে বলি নাই। প্রথমত স্যার যেটা আমাকে জিজ্ঞাসা করলেন যে ক্যান্সারটা কখন হয়েছিল এবং ডিটেকশন এবং ডায়াগনোসিসের প্রসেসটা। ডিটেকশনের গল্পে যাওয়ার আগে আমি বলি, আমার যখন পিরিয়ড স্টার্ট হলো 12 বছর বয়সে, তারপর থেকে আমার পিরিয়ডের প্রচন্ড ব্যথা হতো এবং ব্লিডিং এর পরিমাণ প্রচন্ড বেশি ছিল। এই বিষয়টি যখনই আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করতাম, তো যখনই আমার প্রতি মাসে যখন মাসিক হতো, আমি প্রায় হসপিটালে ভর্তি থাকতাম, কিন্তু কখনোই আমাকে কোনো ধরনের আলট্রাসোনোগ্রাম কিংবা ব্লাড টেস্ট এ ধরনের কোনো কিছুর মধ্য দিয়ে হসপিটালের মাধ্যমে আমাকে নেওয়া হয়নি। তো যাই হোক, 2015 সালের অক্টোবরের 6 তারিখে আমার এক সিভিয়ারলি পেইন শুরু হয়, যেই পেইনটা খুবই আনম্যানেজেবল ছিল। আমি পেইন কিলার খাওয়ার পরে সেটাও বমি হয়ে বের হয়ে যাচ্ছিল, তারপর আমাকে হসপিটালাইজ করা হয়। এই হসপিটালাইজেশনের পরে প্রথম আলট্রাসোনোগ্রামটা করা হয় এবং দেখা যায় যে ডিটেকশন যেটা 15 সেন্টিমিটার 14.58 সেন্টিমিটার, অর্থাৎ প্রায় 15 সেন্টিমিটার লেন্থের একটা টিউমার, ওভারিয়ান টিউমার আমার পেটে আছে। সাভারে প্রথম ডায়াগনোসিসটা হয়। ডায়াগনোসিসের পরে আমাকে, যেহেতু আমি ক্যাডেট কলেজে শিক্ষার্থী ছিলাম, পেনিগার্স ক্যাডেট কলেজে স্টাডি করতাম, তো আমাকে তৎক্ষণাৎ ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। কারণ যেহেতু সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট বিষয়টি, এজন্য ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। ঢাকা সিএমএইচে বিভিন্ন টেস্ট করার পরে 11 অক্টোবর আমার প্রথম সার্জারিটা করা হয়। আমার সার্জারিটা ছিল ওফোরেক্টমি, রাইট ওভারি ওফোরেক্টমি। আমার ডান ডিম্বাশয়টি কেটে ফেলে দেওয়া হয়। এরপরে বায়োপসি করে 17 অক্টোবর আমার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ধরা পড়ার পরে আসলে আমার এর আগে ক্যান্সার সম্পর্কে কোনো ধারণা ছিল না তেমন একটা। আমি শুধু জানতাম ক্যান্সার হলে কেউ বাঁচে না, যে কারণে যখন আমার প্রথম ক্যান্সার হয় তখন আমিও ধরে নিয়েছিলাম যে আমি বাঁচতে পারবো না। আমার মনে পড়ে যে আমি ডায়েরি লিখতাম, আমি কন্টিনিউয়াসলি ডায়েরি লিখে গিয়েছি। আমি তখন ডায়েরিতে লিখছিলাম যে সবাই কান্নাকাটি করছে, আমার মনে হচ্ছে আমি বাঁচবো না, এমন একটি কথা আমি লিখেছিলাম। তারপরে চিকিৎসা আমার ঢাকা সিএমএইচে হয়, এবং এভাবেই আর কি যাত্রাটা শুরু হয়। স্যারের পরবর্তী প্রশ্নগুলোর মধ্যে মনে হয় আমি বাকি প্রশ্নগুলো দিতে পারবো। অবশ্যই, থ্যাংক ইউ রাকা। এটা মানে ক্যান্সারের যারা আক্রান্ত হয় ঠিক এইভাবেই মানে একটা সমস্যা নিয়ে চলতে থাকে, তারপর হঠাৎ করে খুব বেশি হয়ে যায়, তারপরে হাসপাতালে ভর্তি হয়ে পরীক্ষা নিরীক্ষা করে ক্যান্সারের মানে বোঝা যায় যে ক্যান্সার হয়েছে। এবং ঠিক তোমারও তাই, এবং হইলে পরে প্রথমেই মানসিকভাবে খুব দুর্বল হয়ে পড়ে, এবং তুমিও তাই হয়েছে। তুমি ডায়েরি লিখতেছিলা এবং ডায়েরিতে নিশ্চয়ই এইসব দিনগুলার কথা লিখছিলা। তুমি তোমার চিকিৎসা আমাদের একটা ভালো হাসপাতালেই হয়েছে, সিএমএইচ ঢাকাতে। তো আমি তোমাকে এখন জিজ্ঞেস করব যে ডাক্তাররা এই যখন ক্যান্সার ডায়াগনোসিস হলো তারা কিভাবে তোমার সঙ্গে কথাবার্তা বললো বা তারা কি বললো তোমাকে? আচ্ছা, প্রথম যে ডক্টরটা আমার হ্যান্ডলিং আমি এসেছিলাম, সেই ডক্টরটা আমাকে জানালো যে আমার একটা ওভারি কেটে ফেলা হয়েছে, তো আমাকে আর্লি ম্যারেজে যেতে হবে। এটা আমার জন্য খুবই শকিং ছিল, কারণ হচ্ছে আমার ক্যারিয়ার এস্টাবলিশ হতে হবে, তার ভিতরে ম্যারেজের জায়গাটা উনি এনেছিল, এটা একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে আমি যদিও ভালো একটা হসপিটালে ডায়াগনোসিস আমার হয়েছিল বা ট্রিটমেন্ট প্রসিডিউর স্টার্ট হয়েছিল, এখানে কিছু চ্যালেঞ্জ ছিল। আমার কেমোথেরাপি, যখন আমার 4টা কেমোথেরাপি লেগেছিল, এক একটা কেমোথেরাপি 5 দিন করেছিল, খুবই স্লো প্রসিডিউরে। ব্রেস্ট ক্যান্সার বা অন্যান্য লিউকেমিয়াতে অল্প সময়ে একটা কেমো দিয়ে ছেড়ে দেয়, কিন্তু আমার এক একটা কেমো বেড রিডেন অবস্থায় ছিল, খুবই ক্রিটিক্যাল ফেজেস গুলো পার করেছিলাম।
চতুর্থ কেমো দেওয়ার পরে যখন আমার সিটি স্ক্যান করলো, সিটি স্ক্যান রিপোর্ট যেটা ছিল আর আমার সিটি স্ক্যান স্ক্যানিং অ্যান্ড সিটি স্ক্যান রিপোর্ট দুইটা ভিন্ন ছিল। কিন্তু মানে আমি বিষয়টা বোঝাতে পারছি না, হয়তোবা ঢাকা সিএমএইচ এর মতো জায়গায় একটা ভুল হয়ে গিয়েছিল, অন্য একজনের রিপোর্ট আমার নামে দিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে দেখা গিয়েছিল যে ডক্টররা যখন ডায়াগনাইসিস করতে গেল তারা আমার স্ক্যানিংটা দেখলো না, শুধু রিপোর্টের বেসিসে আমাকে 21টা রেডিয়েশনের জন্য 21টা না 28টা রেডিয়েশন 30 দিনের স্প্যানে 28টা রেডিয়েশনের কথা বলেছিল এবং বলেছিল যে ওখানে আবার অপারেশন করতে হবে, একটা রিঅপারেট করতে হবে আর কি, এমন একটি প্রসেসের মধ্য দিয়ে গিয়েছিল। তো ডক্টরদের কাছ থেকে ফার্স্ট হ্যান্ড বেসিসে আমি তেমন কোনো হেল্প আসলে পেতাম না, বা মানসিক যে সাপোর্ট সেটাও পেতাম না। এমনকি একবার এমন হয়েছিল, সিএমএইচ এর একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, ফুল কর্নেল ছিলেন উনি, মানে উনি ডিপার্টমেন্ট হেড ছিলেন। উনি আমাকে বলেছিল আমার থার্ড কেমোর সময়, আমাকে উনি যখন দেখতে এসেছিলেন, আমি কোনো নিকাপও পরেছিলাম না, আমার হেডটা ওপেন ছিল, আমার চুল ছিল না তখন, বাল্ড হেড। তখন উনি আমাকে বলেছিল, তুমি কি শো করতে চাও, তুমি কি শো করতে চাও যে তুমি খুব একটা করুণ পরিস্থিতিতে আছো? এরকম আরো অনেক পেশেন্ট আছে, তারা কাভার করে থাকে। অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে স্টিগমাটাইজেশনের যে জায়গাটা এবং প্রতি পদে পদে যেই মেন্টাল হেলথের জায়গাগুলো আসলে ক্যান্সার পেশেন্টরা যে সাফার করে, এইগুলো কোনো কিছুই আসলে সিএমএইচ এর মতো জায়গাতেও আসলে তারা সাপোর্ট কোনোভাবে দেয়নি। খুবই খুবই দুঃখজনক যে আমাদের ডাক্তার নার্সরা মানে পেশেন্টদের সঙ্গে ব্যবহারটা যদি ভালো করতে পারত, পেশেন্টদের সঙ্গে যদি তাদের অবস্থা বুঝে কথা বলতে পারত, তাহলে কিন্তু এই তোমার মতন এই যে অবস্থাটা হইল, উনি এত সিনিয়র লেভেলের একজন ডাক্তার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি আসে মানে একদম তুচ্ছ তাচ্ছিল্যের মতন কথা বলছে। মানে আমাদের এই ক্যান্সার জয়ী যারা হয়েছে তাদের প্রায়দেরই কথা হইলো যে আমরা ডাক্তার নার্সদের কাছ থেকে কোনো ভালো ব্যবহার পাই নাই। মানে তোমার এই গল্প বলার মাধ্যমে এবং আমরা সবাইকে এটাই বলতে চাই যে ক্যান্সার হইলে পরে আপনারা ডাক্তার নার্সদেরকে বলবেন যে আপনারা আমাদের কথা শুনেন, আমাদের ব্যথাটা বুঝার চেষ্টা করেন, তারপরে আপনাদের কথা বললেন। যাই হোক, তারপরে কি হলো রাকা? তারপরের গল্পটা খুবই মানে গড গিভিং একটা ব্যাপার হলো যে আমার একটা ক্লাসমেট, আমি নামটা উচ্চারণ করছি, ফৌজিয়া ফারিহার বাবা এবং সাথে আমার ক্লাসমেটদের প্যারেন্টসরা, ওনারা স্টেপ নিলেন এবং ক্যাডেট কলেজ থেকেও স্টেপ নিল। ওনারা স্টেপ নিলেন ফার্স্ট যে একটা রিডায়াগনাইসিস এর মধ্য দিয়ে যেন আমি যাই, এবং এই ডায়াগনাইসিস তারপরে হচ্ছে যেহেতু হচ্ছে ওখান থেকে বলে দিয়েছে যে 28টা রেডিয়েশন, যার জন্য 5 লক্ষ টাকা লাগবে, সিএমএইচ থেকে বলে দিয়েছে। এবং ওই মুহূর্তে তো আমরা জানি না যে ওটা আসলে ভুল একটা ট্রিটমেন্ট, আমরা তো জানি যে ওটাই আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর, এবং ঢাকা সিএমএইচ এ রেডিয়েশন পসিবল না, মানে রেডিয়েশনের যে ফ্যাসিলিটিস ওরা তখনও ব্যাক ইন 2015 ওটা স্টার্ট করেনি। ওরা আমাদেরকে বললো যে মহাখালী ক্যান্সার হসপিটাল বা আহসানিয়া, আমার ঠিক মনে নাই, অন্যান্য হসপিটাল গুলাতে যেতে এবং ওখানে রেডিয়েশনটা নিতে। তো যেটা আমি বলছিলাম যে রিডায়াগনোসিস এর জন্য প্রথম যে হেল্পটা, এটা আমি ক্যাডেট কলেজ থেকে আমার ফ্রেন্ডসদের মধ্য থেকেই পাই। আমার পার্টিকুলারলি যার হাত ধরে হসপিটালে যাওয়া, সেটা হচ্ছে ফৌজিয়া ফারিহার বাবা খোরশেদ কাকা এবং মায়েশা তাবাসুম তার ফ্যামিলি, আমার ফ্রেন্ড, ওদের মাধ্যমে আমি প্রথম 2 ফেব্রুয়ারি 2016 সাল, তখন 2016 সাল চলে আসছে, 1 মাস পরেই আমার হচ্ছে এসএসসি পরীক্ষা ছিল, আমার ফ্রেন্ডরা সবাই সে বছরই পরীক্ষা দেয়। তো 2 ফেব্রুয়ারি 2016 সালে ইউনাইটেড হসপিটালে পিইটি সিটি স্ক্যান, এটা সম্পর্কে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। আমরা যারা ক্যান্সার সার্ভাইভার বা ক্যান্সার পেশেন্টস, তারা জানে যে মানে তাদের এটার মধ্যে দিয়ে যেতে হয় যে এটাতে ব্লাডেও কোনো ক্যান্সার আছে কিনা বা কোনো নার্ভেও ক্যান্সার আছে কিনা, এটাও মনে হয় চেক করা যায়। তো ওই সময়ে
টেস্টের কস্টিং ছিল 70,000। তো ওটাও আমার ফ্রেন্ডসদের মধ্য থেকেই ফান্ডিংটা হয়। আই এম গ্রেটফুল টু দেম। মানে তারা না থাকলে আসলে আমার পরিবার থেকে আমার চাচা, আমার মা, এই দুইজন মূলত আমার পাশে ছিলেন। বা আমার চাচা মেডিকেল রিলেটেড নলেজ ছিল, উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন, এখন একজন টিচার। তো চাচা কিছুটা বুঝতে পারতো, কিন্তু তারপরেও সার্বক্ষণিক উনি তো সাহায্য করতে পারতেন না, কারণ ওনার একটা জব ছিল। তো ওই মুহূর্তে আমি আর আমার মা আসলে রাস্তায় বসে পড়ার মতো একটা অবস্থা। যখন পরিবারে ফোন দিলাম যে 5 লক্ষ টাকা লাগবে, কেউ হেল্প করতে চায়নি। মানে বাবার জায়গা থেকে আসেনি হেল্পটা প্রথমত, এবং কারো নলেজও নাই ক্যান্সার রিলেটেড যে কি করতে হবে বা করা যায়। তো পরবর্তী জায়গা থেকে আমি ওই টেস্টের মাধ্যমে দেখা গেল আলহামদুলিল্লাহ আমি ক্যান্সার রিমুভ, ক্যান্সার নাই, ক্যান্সার ফ্রি তখন। এবং একটা কনফিউশন ক্রিয়েট হইলো যে আসলে ঢাকা সিএমএইচ এর মতো জায়গায় সিটি স্ক্যানে আসছে যে আমার প্যারেনকাইমাতে প্যানক্রিয়েটিক রিজনে হচ্ছে ক্যান্সার ডেভেলপ করছে, লিম্ফ নোড হয়েছে। তো কিন্তু ইউনাইটেড হসপিটালের পিএটি সিটি স্ক্যানে আসছে যে আমি ক্যান্সার ফ্রি, কোনো ধরনের লাম্প বা কোনো কিছু নাই কোথাও। তো এই ধরনের একটা কনফিউশনের মধ্য দিয়ে এরপরে শুরু হয়েছে আমার হসপিটাল থেকে হসপিটাল, ডাক্তার থেকে ডাক্তারের যাত্রা। এবং ফজিয়ার বাবাই, ওনার মা ক্যান্সার আক্রান্ত ছিল, ওনার বড় বোন ক্যান্সার আক্রান্ত ছিল, যে কারণে ওনার অনেক ক্যান্সার বিশেষজ্ঞদের সাথে পরিচয় ছিল। উনি আমাকে হাত ধরে সব জায়গায় নিয়ে গিয়েছেন। ফজিয়ার মা উনি মারা গিয়েছেন কিছুদিন আগেই। আন্টি আমাকে সব সময় সাহস দিতেন এবং নিয়ে গিয়েছেন সব জায়গায়। ওনাদের অভিজ্ঞতাতেই আম্মু হয়তো বা আমাকে আরো বেশি ট্রিটমেন্টের দিকে ফোকাস করতে পেরেছে। তো এই পর্যন্ত আমি থামবো, কারণ আরো অনেক গল্প আছে, আরো অনেক জায়গা আছে যেটা আমি পরবর্তী ট্রিটমেন্টের ফেজে আমি গিয়েছি। মানে আমি তখনও একটা প্রসেসের মধ্যে দিয়েছিলাম। মানে রাকা, তোমার এই গল্পটা মানে যে মানুষের সাহায্য পেলে কিন্তু তোমার মনোবলটা তখন শক্ত হয়। এবং আরেকটা হাসপাতালে এসে তুমি যখন পিটি সিটি স্ক্যান করলা, এতে করে তখন একটা মানে তোমার কনফিউশন ডেফিনেটলি হয়েছে যে সিএমএইচ, ঢাকা সিএমএইচ এর মতন হাসপাতালে তোমাকে বললো যে রেডিয়েশন দিতে হবে, সেইখানে ইউনাইটেডে এসে বললো যে না আপনার কিছুই নাই। মানে সত্যি সত্যি এইটা আমাদের দেশে প্রায় সময়ই হয় যে ডায়াগনোসিস ঠিক মতো করতে পারে না, আর ডায়াগনোসিস করেও ফলো আপটা ঠিক মতো করে না। ওই যে মানে তোমার সিএমএইচ যে সেকেন্ড যে সিটি স্ক্যানটা করছিল, ওইখানে যে স্ক্যান এবং স্ক্যানের রিপোর্ট দুটো যে দুই জনের হয়ে গেছে, এটা তারা লক্ষ্যই করে নাই। মানে এত বড় হাসপাতালে মানে এটা লক্ষ্য করলো না কেন? যাই হোক, এরপরে গল্পটা শুনি, তারপরে কি হলো? আচ্ছা, এরপরের গল্পটা খুবই আসলে স্মুথ গিয়েছে। এরপরের গল্পটা হচ্ছে যে আমি আমার ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট স্যার, ওনাকে মেসেঞ্জার থেকে আমার ফেসবুক খুলে দিয়েছে এক ক্যাডেট কলেজের সিনিয়র ভাই, আব্দুল্লাহ ভাই। তো ভাই ফেসবুক খুলে দেওয়ার পরে আমি আমার অ্যাডজুটেন্ট স্যারকে হচ্ছে টেক্সট করি হচ্ছে আমি প্লেয়ার ছিলাম ক্যাডেট কলেজে, আমি হ্যান্ডবল খেলতাম, বাস্কেটবল প্লেয়ার ছিলাম। দুর্দান্ত প্লেয়ার থাকার সত্ত্বেও আমার এরকম ক্যান্সার কেন হলো এখনো আমি জানি না। যেটা বলছি যে স্যারকে যখন আমি মেসেজ দেই যে স্যার আপনার চ্যাম্পিয়ন এখন ক্যান্সারের সাথে যুদ্ধ করছে, স্যার জানতো না এটা। মানে স্যার পোস্টিং হয়ে গিয়েছিল, তো স্যার ওই মুহূর্তে এক্স অ্যাডজুটেন্ট। তো স্যারকে যখন আমি বলি, উনি ওই দিনই আমাকে সিএমএইচ এ দেখতে আসেন। উনি ঢাকা সিএমএইচ এর তখন হেডকোয়ার্টারে ওনার পোস্টিং ছিল, দেখতে আসেন। এবং তারপরে ঢাকা সিএমএইচ এবং হেডকোয়ার্টার সবাই হচ্ছে এটা নিয়ে সচেতন হয়। এমনকি হেডকোয়ার্টারের যে এজি অ্যাডজুটেন্ট জেনারেল মানে হেড যিনি, উনি আমাকে একবার দেখতে আসেন। তো সে তখন প্রথমবারের মতো মনে হলো যে একটা রমরমা অবস্থা। মানে আমার বাসায় একটু কাজ হচ্ছে, তো এই জন্য সাউন্ড হচ্ছে, দুঃখিত এটার জন্য।
তো না, না, তখন প্রথমবারের মতো একেবারে রমরমা একটা অবস্থা, সবাই খুবই সিনসিয়ার হয়ে গেল যে না, এই পেশেন্টটাকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। আগে যেমন নার্সদেরকে ডাক দিলে হচ্ছে পেতাম না যে আমার মানে ভেইনে ঠিক মতো কেমোটা যাচ্ছে না, ব্লিডিং হচ্ছে, এই ধরনের পরিস্থিতি ফেস করতে হয়েছে। তো তারপরে এমন হলো যে আমাকে বিদেশে পাঠানোর জন্য, মানে ইন্ডিয়াতে তখন, যেহেতু অন্যান্য দেশে আরো কস্টলি, ইন্ডিয়াতে প্রাথমিকভাবে পাঠানোর একটা ব্যবস্থা নেওয়া হলো। প্রথমে এটা ছিল প্রাইভেট, মানে আমরাই যাব, একটা ফান্ডিং করা হবে, তারপরে আমরা হচ্ছে পৌঁছাবো, এমন একটা পরিস্থিতি ছিল। কিন্তু পরবর্তীতে ঢাকা হেডকোয়ার্টার থেকে একটা ফান্ডিং জোগাড় করা হয় এবং আমি দিল্লিতে আর হসপিটাল নামে একটা আর্মি হসপিটাল, ওই হসপিটালে হচ্ছে ওনারা আমাকে 21শে ফেব্রুয়ারি পাঠায়, অর্থাৎ 2 ফেব্রুয়ারি পেটি সিটি স্ক্যানের পরে 21শে ফেব্রুয়ারি, মাত্র 19 দিনের মাথায় আমাকে ইন্ডিয়াতে পাঠানো হয় এবং ওখানে পরবর্তীতে পুরোপুরি ফুল বডি চেক আপ করা হয় এবং ওখানেই প্রথম ডায়াগনোসিস হয় যে ঢাকা সিএমএইচ এর রিপোর্ট যেটা এবং স্ক্যানিং যেটা, এটা যে আসলে ভিন্ন, মানে এটা আমার রিপোর্ট না, এটা প্রথমবার মতো দিল্লিতে ডায়াগনোসিস হয়, ইন্ডিয়াতে ডায়াগনোসিস হয়। এবং তারপরে ওরা আমাকে মোটামুটি ওদের ট্রিটমেন্টটা খুবই স্মুথ ছিল, মানে ডায়াগনোসিস এর যে প্রসেসটা ওটা খুবই স্মুথ ছিল। ঢাকা সিএমএইচ এ অনেক হেক্টিক ছিল, আমি ক্যান্সার বডি, আমার খুবই উইক বডি, সেটা নিয়ে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে অনেক। কিন্তু ইন্ডিয়াতে গিয়ে চিত্রটা খুবই ভিন্ন ছিল। একটা বাংলাদেশের আর্মি হসপিটাল, সিএমএইচ কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, আরেকটা দিল্লিতে ওখানকার ক্যান্টনমেন্টের কম্বাইন্ড হসপিটাল, মিলিটারি হসপিটাল। ওখানে খুবই স্মুথলি আমার ট্রিটমেন্টের যে ডায়াগনোসিস গুলো, রিচেক আপ গুলো, ফুল বডি চেক আপ করেছে ওটা খুবই স্মুথলি হওয়ার পরে দেখা গিয়েছে যে পিএটি সিটি স্ক্যানের যে রিপোর্টটা, সেটা যেটা এসেছে এবং ওদের ওখানের যে রিপোর্ট, সিটি স্ক্যানের রিপোর্টটা, ওটা ম্যাচ করেছে। তারপরে জানা গেল যে মানে আমার আলহামদুলিল্লাহ ক্যান্সার নেই। দেখা গিয়েছিল যখন আমি বলছিলাম যে আমি হসপিটাল টু হসপিটাল আমাকে যেতে হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে যখন এসে সিএমএইচ এর রিপোর্টটা দেখানো হয়েছে, তখন ওরা বলেছে যে তাহলে আরো 2টা কেমো লাগতো, তো আরো 2টা কেমো, 28টা রেডিয়েশন তাহলে আপনি দেওয়া শুরু করেন। ডেল্টা হসপিটালে যখন গিয়েছি তখন ওরা বলেছে যে কেমো স্টার্ট করেন, রেডিয়েশন স্টার্ট করেন, এগুলো স্টার্ট করেন। তো ইউনাইটেড এর থেকে যখন এটা হলো, তারপরে যখন ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে গিয়ে ক্যান্সার ফ্রি যখন হলাম, তারপরে আলহামদুলিল্লাহ আমার কেমো লাগেনি, রেডিয়েশনও লাগেনি। মাশাআল্লাহ, এটা হচ্ছে এরপরে আমার জার্নিটা আর কি। এরপরে জার্নিটা মানে আসলেই, তবে এইটা তো মনে হয়, আমি তোমার গল্পটা শুনতে শুনতে মানে বুঝতে চেষ্টা করতেছিলাম যে তোমাকে সাহায্য করার যে লোকগুলা সাহায্য করছে, মানে ওই লোকগুলা সাহায্য না করলে হয়তো আবার এত দূর যেতে পারতাম না, মানে এত দ্রুত হতো না, হয়তো আরো অনেক দেরি করে হতো। মানে আমাদেরকে ক্যান্সারে যারাই আক্রান্ত হচ্ছে বা হবে, তাদেরকে মানে মানসিকভাবে পরিবার থেকে, তার নিজস্ব আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে যত রকমের সাহায্য পাওয়া যায় সেটার বোধহয় চেষ্টা করা উচিত। মানে তোমার গল্পের এটা মেইন একটা যে মানে সাহায্যটা না পেলে হয়তো বা তুমি আরো হয়তো কষ্ট করতে হতো। তুমি যেমন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, তারপরে আরেক হাসপাতাল, ওই যাওয়াটা আরো অনেক দিনই হয়তো করতে হইতো। যাই হোক, তারপরে তোমার যখন আমি একটু রাকার কাছে জানতে চাই যে আমরা তো রাকার কাছে জানছি যে মানে ক্যান্সার একেবারে মেডিকেলে ভর্তি হওয়া, ট্রিটমেন্ট নেওয়া, কিন্তু রাকা যখন ধরা পড়ে তখন রাকা এসএসসি পরীক্ষার্থী বা এরকম, সেই জায়গাটাতে কি হলো রাকা পড়ালেখার জায়গাটা যদি একটু এর পাশে দিয়ে একটু তুমি আমাদেরকে জানাও। জি আপু, আমি যেটা বলছিলাম যে আমার 2 ফেব্রুয়ারি প্রথম জানা যায় যে আমি ক্যান্সার ফ্রি, কিন্তু যখন আমার সিএমএইচ থেকে জানা গেল যে
আমার ডেটটা পার্টিকুলারলি মনে নাই কবে আমি আবার জানলাম যে হচ্ছে আমাকে সিটি স্ক্যানের পরে জানলাম যে হচ্ছে আমাকে রেডিয়েশন দিতে হবে, এটা আমি মনে রাখি নাই। তো ওই দিনই ডিসাইড হয়ে গেল যে আমি আর এসএসসি পরীক্ষার জন্য বসতে পারবো না, কারণ আমাকে রেডিয়েশন দিতে হবে, আমাকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হবে। এবং আমি 21 ফেব্রুয়ারি যখন ইন্ডিয়াতে গেলাম, তারপরে আমি ইন্ডিয়া থেকে যখন ব্যাক করি, ও ইন দা মিন টাইম আমার ক্লাসমেটরা এসএসসি পরীক্ষাতে বসে গিয়েছে, আমি কিন্তু বসতে পারি নাই। আমার জন্য কুমিল্লা বোর্ড ছিল, কুমিল্লা বোর্ডে যে স্কুলে আমার পরীক্ষা ছিল সেই স্কুলে আমার জন্য বেড ছিল, পরীক্ষার জন্য ফ্যাসিলিটিস ছিল, কিন্তু আমি পরীক্ষা দিতে পারি নাই। এবং যেটার ফলে যখন আমি পরীক্ষা দিতে পারলাম না, এটার ফলে আমার একটা ডিপ্রেশন ছিল, অনেক মানে মেজর ক্লিনিক্যাল ডিপ্রেশনে আমি চলে যাই। 1.5 বছর তো আমি কোনো পড়াশোনা করতে পারি নাই। এবং ওই জার্নিটাও খুবই টাফ ছিল আমার জন্য, কেননা মেন্টাল হেলথ রিলেটেড ফ্যাসিলিটিস আমাদের বাংলাদেশে এখনো খুবই কম। এবং আমি যখন ডিপ্রেশনে যাই, আমার ফ্যামিলিও বুঝতে পারেনি যে আমি ডিপ্রেশনে আছি। আমি প্রথম 6 মাস তো আমি কারোর সাথে কথা বলতাম না। আমি শুধু বলতাম যে আমার ফ্রেন্ডরা পরীক্ষা দিল, আমি পরীক্ষা দিতে পারলাম না, আমি ক্যাট কলেজে আর যেতে পারছি না, আমি আর পড়াশোনা হবে না, আমার কি হবে, আমার তো একটা ওভারিও নেই, আমি তো মাও হতে পারবো না। এই ধরনের একটা নলেজ এই ধরনের একটা নলেজ গ্যাপ আমার ছিল। আমি জানতাম যে ওভারি একটা ফেলে দিলেও যে হচ্ছে আরেকটা ওভারি দিয়ে মা হওয়া যায়, এটা সম্ভব। যেমন আমার আলহামদুলিল্লাহ এখন প্রতি মাসে মাসিক হচ্ছে, এবং আমি অন্যান্য অনেক মেয়ের থেকেই সুস্থ, কারণ আমি একটা সুস্থ জীবনযাপনের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে আমার 1.5 বছর, ওই 1.5 বছর আমি এখন মনেও করতে চাই না, এতটা খারাপ অবস্থা দিয়ে গিয়েছে। আমি যখন একটা সাইকিয়াট্রিস্ট থেকে আরেকটা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছিলাম, তখন সাইকিয়াট্রিস্টের কাছে খুব পজিটিভ ভাইবস আমি কখনো পেতাম না। ওনারা কখনো কাউন্সিলিং করতো না, কারণ সাইকিয়াট্রিস্টরা মূলত মেডিসিন দিয়েই ছেড়ে দেয়, এরকম একটা নলেজই আমাদের বেশিরভাগ হসপিটাল গুলোতে আছে। মানে পরবর্তীতে আমি দেখেছি যে না, অনেক সাইকিয়াট্রিস্ট ভালো, এবং যেমন স্কয়ারে এখন আমি যাকে দেখাই উনি আমাকে অনেক কাউন্সিলিং করেন, লাইফের ক্যারিয়ার বিষয়েও কথাও বলেন যে এই গল্পগুলোও সামনে আসবে, কারণ এরা প্রতিটি মানুষই যারা আমাকে সাহায্য করেছে, আমাকে খুব ব্যক্তিগত পর্যায় থেকে তারা সাহায্য করেছে, না হলে আজকে এতখানি পর্যন্ত আসার ক্ষমতা আমার হতো না। কারণ আমি খুবই লোয়ার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে এই পর্যন্ত আমি এসেছি, আলহামদুলিল্লাহ। এখানে আমি আসতে পারতাম না। তো 1.5 বছর পরে আমি এসএসসি পরীক্ষা দিই 2017 সালে, তারপরে 2019 সালে এইচএসসি পরীক্ষা দেই। তারপরে খুব স্বাভাবিকভাবেই এইচএসসির পরে আমি কিন্তু মেন্টাল হেলথের যে মেডিকেশন গুলো সেগুলো কন্টিনিউ করছিলাম, যে কারণে আমার খুবই হার্ডশিপ গিয়েছে। 2019 সালে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। আমার যেহেতু ইমিউনিটি সিস্টেমটা খুব একটা স্ট্রং ছিল না, আমার জন্য সাভারে ছিলাম আমি আমার চাচার বাসায় পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষার যে যুদ্ধটা আমরা সবাই জানি এটা কতটা হার্ড। ঢাকা ইউনিভার্সিটি আমার প্রথমে স্বপ্ন ছিল মেডিকেলের জন্য, কিন্তু আমার সাইকিয়াট্রিস্ট বলে যে মেডিকেলের হার্ডশিপটা তুমি নিতে পারবে না। তো তখন আমি মনে করি যে তখন আরেকটা স্বপ্নভঙ্গ হয়, আসলে স্বপ্নভঙ্গ হয় যে স্টেথোস্কোপ নিয়ে যখন আমি ভাবলাম যে আমি অনকোলজিস্ট হব, ক্যান্সারের আমার সাথে যে ভুলটা হয়েছে আমার অন্য কারোর সাথে না হোক, গাইনোকোলজিস্ট হব। তো সেই স্বপ্নটা যখন আমার ভেঙে যায়, তখন আরেকটা ডিপ্রেশন, 1 মাস তখন আমি তারপরে কিছু করতে পারি নাই। পরবর্তীতে 2 মাস আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য ইউসিসি কোচিং এ পরীক্ষা দেই নিয়মিত, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপরে চান্স পাই। তারপরের গল্পটা আলহামদুলিল্লাহ সুন্দর, খুবই সুন্দরভাবে আমার 4টা বছর গিয়েছে। আমার ডিপার্টমেন্ট আমাকে খুব হেল্প করেছে, প্রতিনিয়ত মানসিকভাবে সাপোর্ট দিয়েছে, এবং টিচাররা খুবই হেল্পফুল আলহামদুলিল্লাহ, যাদের জন্য এতখানি এসেছি। এবং ফ্রেন্ড সার্কেল, আমি যখনই কোনো হার্ডশিপদের মধ্য দিয়ে গিয়েছি, আমার ফ্রেন্ড সার্কেল খুবই ভালো, এবং এই জন্য আলহামদুলিল্লাহ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। ভেরি গুড, ভেরি গুড রাকা, চমৎকার যে মানুষ কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। কিছু সাপোর্ট হয়তো পাওয়া গেল, কিছু বন্ধু বান্ধবদের কাছ থেকে মানসিক সাহায্য পাওয়া গেল, তারপরে ডাক্তারের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে পাওয়া গেল, কিন্তু নিজের মনোবলটা যেহেতু ঠিক আছে, যদিও তোমার মাঝখানে স্বপ্ন ভঙ্গ হয়েছে যে
তুমি ডাক্তার হতে পারছো না, কিন্তু এখন মাশাআল্লাহ তুমি মাস্টার্স কমপ্লিট করলা এই জেন্ডার উইমেন এন্ড জেন্ডার স্টাডিজে, তুমি নিশ্চয়ই কোনো একটা ভালো চাকরি পাবা, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ তোমার যে মনোবলটা যে শক্ত, এই শক্ত মনোবল থাকাতেই কিন্তু আজকে এই পর্যন্ত তুমি আসতে পারছো। তুমি কি আমি জানাই আসলে রাকা হচ্ছে, জি স্যার, রাকা মানে অনেক ভালো রেজাল্ট করেছে সবগুলোতে। রাকা মানে অনেক বিনয়ী, এর জন্য মানে এভাবে করে বলেছে, আসলে ও রেজাল্ট গুলো বলে নাই। ও এসএসসি এবং এইচএসসি তে যেটা মানে এখনকার সময় জিপিএ 5 পেয়েছে, এরপরে ও ঢাকা ইউনিভার্সিটিতে ওর ডিপার্টমেন্টে ও ফার্স্ট ক্লাস সেকেন্ড, আমরা মানে যেভাবে বুঝি আর কি সেটা হয়েছে। ফলে আমার কাছে মনে হয় যে রাকার, আপনি যে কথাটা বলছিলেন যে মানে এত ছোট বয়সে, এত তরুণ বয়সে একজন মানুষ এত কঠিন একটা ধকল সামলিয়ে শারীরিক মানসিক সবকিছু মিলে এই যে এত অসাধারণ ভাবে ঘুরে দাঁড়ালো, সেটার জন্য আসলে রাকাকে আমরা স্যালুট জানাই। এবং আমি রাকার এই জায়গাটাতে একটু রাকাকে বলবো একটু বলতে যে মানে তুমি এত ভালো রেজাল্ট মানে করলে, নিজের কাছে কি মনে হয় যে কিভাবে এটা তুমি সম্ভব করতে পারলে? সবাই তো সাপোর্ট দিয়েছে, কিন্তু মানে তোমাকেই তো করতে হয়েছে, এবং তুমি গবেষণা করতে চাও ক্যান্সার নিয়ে, তোমার থিসিসের টপিকটা সম্ভবত এরকমই। কেন এই জায়গাটা ঠিক করলে, যদি তুমি এটা একটু ছোট করে আমাদের বলো। এই কথাটা যখন আপু জিজ্ঞাসা করলো, আসলে আমার মায়ের কথা না বললেই না। আপু দেখেছে যে আমার মা কিভাবে প্রতিটা জায়গায় আমাকে হাত ধরে নিয়ে যায়, এবং রেজাল্টের কথাটা যদি বলি, আমার মায়ের সাপোর্টটা অনেক বেশি। আর আমার একটা মনোবল কাজ করতো যে আমি ছোটবেলা থেকে পড়াশোনাটা ছাড়া তেমন কিছু বুঝিনি। আমি গান গাইতে পারি না, আমি নাচতে পারি না, আমি তেমন অন্য কোনো কিছুতেই পারদর্শী না। একটা জিনিসে পারদর্শী, সবাই শুধু বলতো যে ও খুব ভালো, পড়াশোনায় খুব ভালো, এবং আশা করি ও মানে আমাকে বলতো গোবরে পদ্ম ফুল, মানে আমার পরিবারের সবার মধ্যে আমাকে বলতো গোবরে পদ্ম ফুল। তো ওই জায়গাটি থেকে আমার মনে হতো যে আমাকে পড়াশোনা করতে হবে, কিছু একটা করতে হবে। এবং আমার চাচা মানসিকভাবে প্রচন্ড সাপোর্ট দিয়েছেন এবং আমাকে পড়িয়েছেন, যে কারণে আমার বেসটা অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ। আমি গতকালকে আমার দুটো পরীক্ষা ছিল, গভর্নমেন্ট বিসিআইসির পরীক্ষা, শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। আমি প্রথমবার চাকরির পরীক্ষা দিয়েছি, আপু জানেন, এবং আমার এক্সপিরিয়েন্সটা ভালো আলহামদুলিল্লাহ। এটা ভালো হওয়ার পিছনের কারণটা হচ্ছে আমার বেসটা যেহেতু স্ট্রং বললাম, আমি জানি অঙ্কগুলা কিভাবে করতে হবে। আমার হয়তো সময় কম, আমি জানি বাংলার এটা কি, ইংরেজির এটা কি। আইবিএ কোশ্চেনটা করেছিল, এটা আলহামদুলিল্লাহ আমি মানে বেসটা স্ট্রং দেখে যেটা হয়েছে কি, আমি ঢাকা ইউনিভার্সিটিতেও ভালো করতে পেরেছি, আমি ক্যাডেট কলেজেও ভালো করতে পেরেছি। এটার তবে একটা কথা খুব বলতেই হয় যে ক্যাডেট কলেজের যখন আমি এসএসসি পরীক্ষার ভালো মতো দিতে পারলাম না, অসুস্থ থাকা অবস্থায় আমি এসএসসি পরীক্ষা দেই, এবং এসএসসি পরীক্ষাটা আমি একটু অ্যাড করব, আসলে আজকে মানুষের সাহায্য ছাড়া আমি যেহেতু কিছুই করতে পারতাম না, এটা বলতেই হয় যে আমি যখন এসএসসি পরীক্ষা দেই হচ্ছে খুবই অপরিচিত একটা মানুষের বাসায় থেকে, যারা এখন আমার খুবই প্রিয় মানুষ, আমার নানা ভাই বলি আমি, ফৌজিয়া ফ্যামিলি মেম্বার্স, কিন্তু আমার কিছুই হতো না, কিন্তু আমার এখন নানা ভাই, তাদের নানা ভাইয়ের ফ্যামিলি মেম্বার্স। তো তারা আমাকে খুবই সাপোর্ট দিত এবং বলতো, মানে ওই সময় আমি খুবই অসুস্থ, ক্যান্সার রিলেটেড আমার ডায়াগনোসিস এর পরে ফলো আপ চলছে, প্রতিনিয়ত ফলো আপ চলছে, CA 125, CA 1990, এগুলা নিয়ে আমি ব্যস্ত। কখন আমি হায়ার ম্যাথ করব, কখন আমি জেনারেল ম্যাথ করব, কখন আমি অন্য সাবজেক্ট পড়বো, এটা নিয়ে যখন দোদন দশা, এমন একটা পরিস্থিতিতে আমাকে প্রতিনিয়ত মানে সাপোর্ট আমি পারিপার্শ্বিক অবস্থা থেকে পেয়েছি, এবং নিজের একটা মনোবল ছিল যে আমাকে কিছু করতে হবে। মানে আমি যে পরিবার থেকে উঠে আসছি, ঠিক আছে আমার ক্যান্সার হয়েছে, আন্ডারস্ট্যান্ডেবল, ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। আমি লাকি যে আল্লাহ আমাকে চুজ করছেন ফাইট করার জন্য। এখন আমাকে কিছু করতে হবে, আমি যদি এখন কিছু করতে না পারি তাহলে আসলে আমি একটা ফেইলড পার্সন হিসেবে হয়ে যাব। এবং আমার একটা জিনিস মনে হতো কি,
যে ছোটবেলা থেকে মানে সোশ্যাল ওয়ার্কের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো। তো মনে হতো আমি যদি একটা নির্দিষ্ট পজিশনে না যাইতে পারি তাহলে আসলে আমি কারোর জন্যই কিছু করতে পারবো না। আমি তো নিজেকে হেল্প করতেই পারবো না, কাউকে হেল্প করতে পারবো না। তো ভার্সিটি লাইফেও যেটা হয়েছে যে মানে ক্যাডেট কলেজের এইচএসসি তে আমি খুব হার্ড ওয়ার্ক করি। রাত 2টা পর্যন্ত পড়তাম আমরা। আমাদের 11টার দিকে লাইটস অফ হয়ে যায়। তো লাইটস অফ এর পরেও দেখা যেত যে চুরি চুরি করে আমরা হচ্ছে টর্চ লাইট দিয়ে পড়তাম। আমার ক্যাডেট কলেজের শ্রদ্ধেয় টিচাররা জানেন যে আমরা এই কাজটা অনেকেই করি। তো ওই হার্ডওয়ার্কটা হার্ডশিপটা ছিল। হার্ডওয়ার্ক ছাড়া আসলে কেউ কিছু করতে পারে না। আমার ক্যাডেট কলেজের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে 99, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে 99, হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে 89, ফিজিক্সে 93, 182 সব মিলিয়ে, আর কেমিস্ট্রিতে 183, বায়োলজিতে আমি একটু কম পেয়েছিলাম 179। আলহামদুলিল্লাহ বাংলায় অনেক উইক ছিলাম, তারপরে A+ পেয়ে 168। এই নাম্বারগুলো এই জন্য বলছি যে এগুলো আমার প্রাপ্তি, আমার বলতে ভালো লাগে এবং মানে সবার জন্য এটা বলা যে তুমি যদি হার্ড ওয়ার্ক করো এবং আল্লাহ যদি চায় কেউ তোমাকে থামায় রাখতে পারবে না। আমাকেও কেউ থামায় রাখতে পারে না। আমি অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে গিয়েছি এবং যখন আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরেও আমার একটা মেজর একটা ডিজিজ গিয়েছে। ওই ডিজিজের পরেও আমি ঘুরে দাঁড়িয়েছি। আমার ফার্স্ট ইয়ারে আমি 4/4 আমার সিজিপিএ ছিল। আলহামদুলিল্লাহ আমি খুবই গ্রেটফুল আল্লাহর কাছে এবং আমি জানি না এটা কেমনে পসিবল হইলো যে আমি 4/4 পাইলাম। অল অফ আ সাডেন আমি টপার হয়ে গেলাম। সবার খুবই মানে একটা ফেম চলে আসলো। এটা খুবই আমি এনজয় করেছি। ফার্স্ট ইয়ারটা খুব এনজয় করলাম। মানে ফার্স্ট ইয়ারের পরের এক্সামের পরের একটা বছর খুবই ভালো গেল এরকম। তারপরে আমার একটা সেমিস্টার খুব খারাপ গিয়েছে। এটা আমাকে বলতে হবে যে লাইফে সবকিছু আবার খুব স্মুথ যাবে না, খুবই একটা পয়েন্টে গিয়ে খারাপ যাবে। মানে আপু যেহেতু আমার এই জার্নিটা শুনতে চাইলো যে আমি এইভাবে হার্ডশিপটা কেমনে করলাম, একটা পর্যায়ে গিয়ে যে আমার ফ্যামিলিতে একটা ইকোনমিক্যাল বার্ডেনও ছিল, যেটা আমি এই পর্যন্ত মেনশন করি নাই। আমার ভার্সিটি লাইফে আমাকে অনেকগুলো টিউশনই করতে হতো এবং আমি টিউশনি করার জন্য তেজকা, তারপরে আরো দূরে দূরে 7 রাস্তার মোড়, বিভিন্ন জায়গায়, তারপর ধানমন্ডি 27 আমার ক্যাম্পাস থেকে শামসুন্নাহর হলে থাকতাম, এখান থেকে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। তো পড়াশোনায় একটা কমতিও চলে আসতো। মানে মাঝে মাঝে আমার শরীরটাও আর সায় দিত না। প্লাস রেগুলার একটা 6 মাস পর পর ফলো আপ, ওইটার জন্য টাকা ম্যানেজ করা। আমার মা হেল্প করেছে কিন্তু আমার এখানে থাকা খাওয়ার টাকাটা, তারপরে আমাদের অনেক এক্সপেন্স লাগে, বই খাতা এটা ওটা এটা সেটা অনেক কিছুই লাগে। তো এই করতে করতে থার্ড সেমিস্টারে গিয়ে আমার বাবা অসুস্থ হয়ে যায়। আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়। আপু জানে যে বাবার অ্যাক্সিডেন্টের পরে বাবাকে পঙ্গুতে অপারেশনটা করে, ওইখানে 1 মাস থাকে এবং ওই 1 মাস আমি ক্লাস করতে পারি না। আমার ডিপার্টমেন্টে তেমন একটা ক্লাস করতে পারি না। আমি সকালে যেতাম শামসুন্নাহর হল থেকে, আমি শ্যামলীতে যেতাম এবং তারপরে রাত্রেবেলা আসতাম। যে কারণে আমি ক্লাস ঠিক মতো করতে না পারার কারণে, পড়াশোনায় একটা গ্যাপ হয়ে যাওয়ার কারণে, টিউশন আবার ম্যানেজ করা, টাকা পয়সার একটা সমস্যা, সবকিছু মিলে ওই সেমিস্টারে আমার সিজিপিএ হচ্ছে অনেক কমে যায়। জিপিএ হয়ে যায় 3.63, যেখানে আমি ফার্স্ট সেমিস্টারে পাই 4/4। ওই একটা সেমিস্টারের কারণেই দেখা গিয়েছে যে আমার আসলে অনার্সের রেজাল্টটা, আমার যে ফার্স্ট হয় তার 89, 3.89, আর আমার হচ্ছে 3.88, যার মাধ্যমে আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে যাই। এটা হয়ে যায় আর কি। মানে এই ঘটনাটা আমি এখনো মনে করি। তবে আমি এখন প্রাউড যে আমি বাবার পাশে দাঁড়াতে পেরেছি। যখন দরকার ছিল তখন আমি বাবার পাশে দাঁড়াতে পেরেছি এবং আজকে আমার বাবা আলহামদুলিল্লাহ সুস্থভাবে কাজ করে যাচ্ছেন, তার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমার মা আমার পাশে আছেন এবং আমি রেজাল্ট যেটাই করি, আমি আমার বাবা মা দুজনই বেঁচে আছেন। এটা আমার কাছে একটা প্রাপ্তি এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো রেজাল্ট করছি, এটা আমি মনে করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাকা অনেকক্ষণ ধরে গ্যাপ দিয়ে গিয়েছি, থিসিসের জার্নিটা বলা হয় নাই। আচ্ছা শুনবো তোমার থিসিস জার্নিটা। তার সঙ্গে তুমি বলবা এটাও যে তুমি অনকোলজিস্ট হতে পারো নাই বা গাইনোকোলজিস্ট হতে পারো নাই, কিন্তু ক্যান্সারের জন্য তুমি কিন্তু অনেক কাজ করতে পারবা।
পার্টিকুলারলি মানুষকে উৎসাহ দেওয়া, মানুষকে উজ্জীবিত করা, এই কাজটা কিন্তু তুমি কিন্তু খুব ভালোভাবে করতে পারবা, কারণ তুমি ওই জার্নির মধ্যে দিয়ে গেছো। যাই হোক, তোমার থিসিসের গল্পটা বলো, আর বলো যে কিভাবে মানুষের সঙ্গে তুমি কাজ করবে ভবিষ্যতে, বলো। আচ্ছা, মানে তোমার প্ল্যানটা আমার কি? আমি একটু বলে রাখা, থিসিসের তো বলবে, থিসিসের টাইটেলটা কেন এরকম নিলে তুমি আমাকে একটু শেয়ার করেছিলে, এই জন্য অন্য দর্শকদেরও জানাতে পারো। আর হচ্ছে যে ফিউচারে তুমি আসলে মানে ক্যান্সার জার্নির এই অভিজ্ঞতাটাকে সমাজের কিভাবে কাজে লাগাতে চাও একটু জানাও। আচ্ছা, আমার মনে, আপু জানেন যে 4ই ফেব্রুয়ারি হচ্ছে ক্যান্সার দিবস, বিশ্ব ক্যান্সার দিবস। আপু আমি ঠিক বলেছি তাই না? জি। তো 2020 সালে যখন আমি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেই আমি হচ্ছে সোশ্যাল ওয়ার্কের জন্য ভলেন্টারিজমের সাথে যুক্ত হই, এবং আমার একটা ফোকাস ছিল হচ্ছে মাসিক মেনস্ট্রুয়েশন মেনস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট, আর একটা ফোকাস ছিল ক্যান্সার রিলেটেড গাইনোকোলজিক ক্যান্সার লাইক ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, ইউটেরিয়ান ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার। তো 2020 সালের 4ই ফেব্রুয়ারি আমি প্রথমবারের মতো 100 জন নারীর জন্য ক্যান্সার রিলেটেড সচেতনতা বৃদ্ধির জন্য একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি আমার গ্রামে। এই প্রোগ্রামটাতে আমি দেখতে পাই যে অনেক নারী তাদের মাসিকের যে ডিসমেনোরিয়া কিংবা হচ্ছে আরো বিভিন্ন ধরনের হাইজিন রিলেটেড প্রবলেম, অনেক কিছুই আছে নারীদের বিষয়ে, আমি এখানে সেগুলো মেনশন করছি না। এইগুলো সম্পর্কে যেমন সচেতন না, এবং অনেকেরই ক্যান্সার মানে সিমটমস গুলা অনেকটা ক্যান্সারের মতো, কিন্তু তারা কখনো ডক্টরের কাছেও যায় নাই। এবং আমরা জানি যে কতটা স্টিগমা কাজ করে, তারা প্যাড ইউজ করেন না, আমি প্যাডকে প্রমোটও করছি না এখানে, কিন্তু যে কাপড়টা ব্যবহার করেন সেই কাপড়টা দেখা যায় যে একটা কাপড় সে 12 ঘন্টা ব্যবহার করে, কিন্তু সেখানে 4-5 ঘন্টার পরেই কিন্তু কাপড়টা সোক হয়ে যায়। ওটা ক্লিন করে ড্রাই মানে সান ড্রাই করে তারপরে হচ্ছে সেটা আবার পুনর্ব্যবহার করতে হয়। এই কাজগুলো করে না। এই ব্যাপারগুলো আমার মধ্যে মানে একটা বোধ জাগ্রত করে যে আসলে আমরা এখনো সমাজে কতটা পিছিয়ে আছি, আমাদের নলেজ গ্যাপ কতটা আছে, এবং প্রান্তিক পর্যায়ে আসলে মানুষ আসলে এই বিষয়গুলো নিয়ে মানে একেবারেই জানে না। অর্থাৎ এখানে কাজ করার একটা বিশাল বড় স্কোপ আছে সচেতনতার বিষয়ে। এবং আমরা সেদিনকে 100 নারীকে হচ্ছে মানে 100 সংখ্যাটা বলছি, যেটা টার্গেট অ্যামাউন্ট ছিল, 100 নারীকে হচ্ছে সেদিনকে প্যাড বিতরণ করি যাতে তারা সচেতন হয়। এটা একটা স্টেপ। আমরা জানি যে তাদেরকে আমরা ফিউচারে প্রোভাইড করতে পারবো না, কিন্তু তাদেরকে আমরা জানাই যে কিভাবে ইউজ করতে হবে, এবং একটা স্টেপ। এই পরিপ্রেক্ষিতে আমি যদি বলি, যখন আমার মনোগ্রাফটা করি তখন আমার ইচ্ছা ছিল যে এটা করবো, কিন্তু এটা আসলে খুবই হার্ড একটা টপিক টু ওয়ার্ক অন অ্যাজ আ ফার্স্ট রিসার্চ ওয়ার্ক। তো যে কারণে আমি এটাকে ভাবি যে থিসিসে যদি আমি যদি পারি আমি করব, এরকম একটা মনোমানসিকতা আমার থাকে। এবং থিসিসে আমি এই জায়গাটাই নেই যে লিভড এক্সপিরিয়েন্স অফ উইমেন ক্যান্সার সার্ভাইভার, এটা হচ্ছে আমার টাইটেল। একটা ফেমিনিস্ট ফেনোমেনোলজিক্যাল লেন্স থেকে দেখে, ফেনোমেনোলজিক্যাল স্টাডি আর কি। ঢাকাতে আমি লোকেশনটা আপাতত নিচ্ছি। এই জায়গাটা দেখা, আমি মনে হয় গল্পটার সাথে কিছুটা রিলেট করতে পেরেছি যে কেন আমি আসলে চাচ্ছি যে ক্যান্সার সার্ভাইভারদের গল্পটা জানা। কারণ ক্যান্সার সার্ভাইভারদের গল্পটা যখন আমি জানবো তখন আমি আসলে ক্যান্সার রিলেটেড কাজ আরো বেশি করতে পারবো। আমি যদি না জানি, আমি যদি অজ্ঞ থাকি, তাহলে তো আমি আসলে সচেতনতা বিষয়ক কাজগুলো করতে পারবো না। এখন মানুষ ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক সচেতন হচ্ছে, সেলফ এক্সামিনেশন নিয়ে সচেতন হচ্ছে, ঠিক তেমনি ওভারিয়ান ক্যান্সার, তারপরে সার্ভিক্যাল ক্যান্সার, লাং ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার নিয়েও আরো জানার আছে। বিশেষ করে শুধু তো জানার না, নারীদের জায়গাটা যদি বলি, নারীরা তো আসলে শুধু মেডিকেল প্রবলেম না, তারা অনেক স্টিগমাটাইজেশনের মধ্য দিয়ে যায়। যেমন আমি যেটা বলছিলাম যে আমি এখনো নিজেও টেনশন করি যে আমার কি আসলে বিয়ে হবে কিনা, আমাকে আসলে একসেপ্ট করে কোন পুরুষটা আমার সাথে সাপোর্টিভ হিসেবে আমার সাথে চলতে পারবে। পথ চলাটা তো খুবই মানে একটা পথ চলা যে হবে, সে আমার সাকসেসটাকে এনজয় করবে, আবার আমি যখন
সিক হয়ে যাব তখন আমার সাথে সাপোর্ট হিসেবে থাকবে, ঠিক তেমনি একটা ক্যান্সার সার্ভাইভার সে কি আসলে কেয়ার গিভার হিসেবে কাদেরকে পেলো না, তার যে হার্ডশিপ গুলা সেগুলা কি হলো, এটা আমার জানার একটা কৌতূহল। এই জানার জন্যই আমি হচ্ছে, যেহেতু উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টে পড়ছি, এই জন্য আমি হচ্ছে লিভড এক্সপেরিয়েন্স অফ উইমেন ক্যান্সার সার্ভাইভার, নারী সার্ভাইভার যারা আছে তাদের যে জীবিত জীবন, যেটা যে যাপিত জীবন, সেই জীবনটা সম্পর্কে জানতে চাচ্ছি। এটা হচ্ছে আমার থিসিসের গল্প, এবং কেন আমি আসলে কাজটা করতে চেয়েছি আমার মনে হয় আমি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। এবং আমার সুপারভাইজার যিনি, ওনার এক্সপিরিয়েন্স আছে এই বিষয়ে। আমি নামটা বলছি না, বা অনেকের পরিচিত থাকতে পারে। আপা নামটা কি বলবো? হ্যাঁ না বলো। বলাটাই ঠিক। বলবো, আচ্ছা। আমাদের হচ্ছে আমার সুপারভাইজার সানজিদা হক নীরা ম্যাডাম। ম্যাডামকে হয়তো অনেকেই চেনেন। ম্যাডামও কাজ করে যাচ্ছে, নিরলস কাজ করে যাচ্ছেন তার গবেষণার মাধ্যমে সমাজের জন্য। এবং ম্যাডাম একজন নিজে কেয়ার গিভার, ক্যান্সারের কেয়ার গিভার। তো ম্যাডামের এক্সপিরিয়েন্স আছে দেখে ম্যাডামও আমার টপিকটা নিয়ে খুবই এক্সাইটেড এবং উনি প্রতিনিয়ত আমার প্রতিটা মেইলের উত্তর খুবই দ্রুত দেন, কারণ উনি জানেন যে আমি কতটা উৎসাহী এই কাজটার জন্য, এবং উনি জানেন যে আমি সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সাথে আছি এবং অন্যান্য নেটওয়ার্কের সাথেও যুক্ত হচ্ছি, যাতে আমি আমার সার্ভাইভারদের সাথেও কানেক্টেড হতে পারি এবং কাজটা এগিয়ে যেতে পারি। এই হচ্ছে আমার জার্নিটা। ভেরি গুড, এক্সেলেন্ট। আমি খালি তোমাকে একটু বলে রাখি, সঞ্জিদা হলো আমি যখন নাকি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টটা ওপেন হয় সেই বহু বছর আগের কথা, তখন সঞ্জিদা সেখানকার স্টুডেন্ট ছিল এবং আমি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে ওইখানে বেশ বছর খানিক হবে, মানে তখনও অনেক টিচার জয়েন করে নাই, অনেক কিছু, আমি পপুলেশন সায়েন্সে পড়াতাম আর সঙ্গে গিয়ে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজে কিছু ক্লাস নিতাম। তখন সঞ্জিদা ছিল ছাত্রী। তো সেই হিসাবে সঞ্জিদার সঙ্গে বহুদিন থেকে আমার সম্পর্ক, আমি তাকে খুব ভালোভাবে চিনি। সে যে কত কষ্ট করতে পারে, কত কষ্ট করে মানুষদেরকে যে উজ্জীবিত করতে পারে সেটা সম্পর্কে আর বলার দরকার নাই। তোমার গল্পটা শোনা হলো এবং তোমার সত্যিকার অর্থে কিন্তু এখন তোমার মানে এই ক্যান্সার সার্ভাইভার বা ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে তোমাকে ওই যে মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো করে তোলা যেতে পারে, মানসিকভাবে একটা মানুষকে, ক্যান্সার আক্রান্ত মানুষকে কিভাবে শক্ত করা যেতে পারে, সেই কাজটাই তোমাকে হয়তো করতে হইতে পারে। শাপলা, তুমি কি আর শেষ প্রশ্ন করবা কিনা? আমার প্রশ্ন শেষ। জি, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ রাকা। আমরা আসলে মানে তুমি প্রথমবারের মতো আমাদের সাথে মানে শেয়ার করলে আমাদের দর্শকদের জন্য। তুমি এর আগে কেন বলো নাই রাকা? মানে আমার হঠাৎ মনে হলো যে মানে কোনো কি ফোরাম পাওনি, বা তোমার মানে ইচ্ছে করেনি, বা অন্য কিছু? না, এখানে আসলে ফোরাম পাওয়ার ব্যাপার না। আমি অনেক অর্গানাইজেশনের সাথে কাজ করেছি এই পর্যন্ত, ফোরাম অনেক ছিল। আমার একটা হেজিটেশন কাজ করতো, যদি কেউ জেনে যায় এই ব্যাপারটা কাজ করতো। সবাই আমাকে বাইরে থেকে অনেক স্ট্রং দেখে এবং দেখে যে হার্ড ওয়ার্কিং, আমি এগুলো নিয়ে হ্যাপি। আমার জানাতে হবে না যে আমি আই এম অলসো ক্যান্সার সার্ভাইভার বা আই এম অলসো ফাইটার। যারা জানে তারা জানে, যারা জানে না তাদের জন্য জানাতে চাই নাই কখনো। এবং আমার আম্মুর মধ্যে কাজ করতো যে, বা আম্মু চাইতো না যে আমি হচ্ছে এগুলা কখনো পাবলিক ফোরামে আনি বা পাবলিক, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টেও আমি এই রিলেটেড কিছু দেই। তো আমি এতদিন পর্যন্ত ক্যান্সার রিলেটেড তেমন কোনো কাজ করতে পারি নাই বলে আমি বিশ্বাস করি। আশা করি সামনে জার্নিটা, আজকে যেহেতু আমি বলে ফেললাম, আমার একটা ভিতর থেকে একটা কারেজ কাজ করতেছে, মানে একটা সাহস কাজ করতেছে এবং একটা স্ট্রেংথ পাচ্ছি আমি। তো এই শক্তিটা আশা করি আমার আগামী পথ চলার জন্য একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ রাকা। সেটাই, আমরা আসলে সবাই মিলেই মানে ক্যান্সার সার্ভাইভারশিপ নিয়ে আমরা যত বেশি বলবো, আমরা মনে করি যে সমাজে আরো অন্যরা বলতে আগ্রহী হবেন। বলা মানে হচ্ছে আসলে তোমার গল্পটা
যেমন ইউনিক, আমাদের প্রত্যেকের গল্পই ইউনিক এবং সেই গল্পগুলো থেকে আসলে আমরা অনেক তথ্য পাই, অনেক কি বলবো সাহস পাই, কি করতে হবে জানতে পারি। যেমন আমার মনে হচ্ছে যে আমাদের ধরনের ধারণা আছে সমাজে, ভুল ধারণা, সেটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার শুধুমাত্র ম্যারিড উইমেনদের হয়। হ্যাঁ, এরকম একটা পারসেপশন আমি প্রায়ই শুনি যে এটা। কিন্তু এই যে তুমি এত তরুণ বয়সে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হয়েছো, সেটাও কিন্তু একটা অন্যরকম মানে চ্যালেঞ্জ তোমার জন্য এবং অন্যদের জন্য, যে আসলে মানে ওভারিয়ান ক্যান্সারের বেলাতে বা ব্রেস্ট ক্যান্সারের বেলাতে এইভাবে ভাবার কিছু নাই যে এটা ম্যারিটাল লাইফে গিয়েই হবে। হ্যাঁ, মেয়েদের বেলাতে বরং আমরা যত বেশি আর্লি লাইফ থেকে এটা সচেতন হব, ততই আমাদের সবার জন্য নিরাপদ। সুতরাং আমরা মনে করি যে এইচপিভি ভ্যাকসিন যে দেওয়া হচ্ছে এখন সরকারি পর্যায়ে বিনা পয়সায় আমাদের ছোট্ট শিক্ষার্থীদের, মানে 9 থেকে 14-15 বছর বয়সীদের মধ্যে এই ভ্যাকসিন গুলো আসলে আমাদের নিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন। হ্যাঁ, এর ইম্প্যাক্টটা কিন্তু তার পরবর্তী জীবনে খুবই মানে প্রয়োজন হবে। তো আমি এই তোমার গল্পটা তো অনেক লম্বা, আমাদের আরো অনেক কথা নিশ্চয়ই বাকি থেকে গেল। তুমি শেষ কথা কি বলতে চাও? স্যার, আপনি কি আর কিছু জিজ্ঞেস করতে চান না, রাকাকে? আমার আর কোনো প্রশ্ন নাই। চমৎকার আচ্ছা। গল্প শুনলাম এবং যারা আমাদেরকে দেখছে এবং শুনছে, আমি মনে করি যে তারা সবাই কোনো না কোনো ভাবে এই গল্পের থেকে অনেক কিছু পেয়ে যাবে এবং সামনের দিনগুলোতে এই যে ক্যান্সার বলে যে ব্যাধি, এই ব্যাধি নিয়ে যে ভয় এবং শঙ্কা, এটাকে দূর করা এবং সমাজ থেকে এটার সঙ্গে যে স্টিগমা জড়িত, এই দূর করতে কিন্তু সাহায্য করবে। সবাই মিলেই আমরা যদি কাজ করি তাহলে অবশ্যই অবশ্যই। রাকাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি একটা শেষ ধন্যবাদ দিয়ে দাও। হ্যাঁ, রাকা, তুমি আমাদের জন্য কিছু বলতে চাও? তুমি যদি মনে করো কোনো একটা ছোট কবিতা তোমার প্রিয় বা কিছু, যে কোনো মেসেজ তুমি আমাদের আজকের দর্শকদের জন্য দিতে পারো। এবং আমাদের দিক থেকে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা দুটো বই করেছি, তুমি জানো। এখানেই থেমো না, ক্যান্সার লড়াকুদের বয়ান। এখানে 42 জন ক্যান্সার সার্ভাইভার তাদের স্টোরি লিখেছেন। আরেকটি হচ্ছে এখানে থেমো না, ক্যান্সার লড়াকু ও পরিচর্যাকারীদের বয়ান, মানে যারা আমাদের কেয়ার গিভার, যেমন তোমার ফ্রেন্ডসরা, তোমার ফ্যামিলি মেম্বার্সরা, আন্টি সহ তারাও লিখতে পারেন। হ্যাঁ, লিখেছেন। আমরা থার্ড একটা বই করতে যাচ্ছি, সেটাও হবে এখানে থেমো না। তো সেখানে আসলে আমাদের নতুন করে যাদের সঙ্গে পরিচয় হয়েছে সার্ভাইভার বা কেয়ার গিভার, তারা লিখবেন এবং আমাদের যারা ক্যান্সার বিশেষজ্ঞ আছেন, যারা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করেন, ক্যান্সারের সাথে রিলেটেড যে ইস্যুগুলো আছে, পরিবেশ, খাদ্য, এই সমস্ত বিষয়ে বা অল্টারনেটিভ থেরাপি তে যারা এক্সপার্ট হিসেবে কাজ করছেন, গবেষক হিসেবে কাজ করছেন, তাদের লেখাগুলো আমরা সংগ্রহ করছি। তো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদেরও জানাতে চাই, যারা আগ্রহী তারা আমাদেরকে লেখা পাঠাতে পারেন। আর সেই সংকলনটিতে তোমার আজকের যে গল্পটা, সেটার একটা লিখিত রূপ তুমি দেবে, সেই প্রত্যাশা আমরা তোমার কাছে করছি। তুমি যদি আমাদের শেষ কথা বলে আজকের অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করো। আমি আসলে আমি চেষ্টা করব আপু, প্রথমে বলছি যে আমি চেষ্টা করব একটা লেখা জমা দিতে, যে একটা লিখিত রূপ ইনশাল্লাহ। এবং ফয়সাল স্যার যেটা বলছিলেন যে আসলে আমাদের সমাজে এই যে একটা ভয় ভীতি, এটা ভেঙে আমাদেরকে কাজ করতে হবে এবং ক্যান্সার সচেতনতার জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং একসাথে কাজ করতে হবে। আমার একটাই মেসেজ থাকবে যে আসলে ক্যান্সার এর অ্যান্সার নাই, এটা নাই, যেহেতু নাই, ক্যান্সার সার্ভাইভার যখন একজন হয়ে যায়, তার পথ চলা যেন সুন্দর হয়, সুমসৃণ হয়, এমন একটা সুন্দর সমাজ যেন আমরা তৈরি করতে পারি, একটা সচেতন সমাজ তৈরি করতে পারি, যেন কোনো স্টিগমাটাইজেশন মধ্য দিয়ে কেউ না যায় এবং একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পায়, যে একটা এমপ্যাথেটিক, একটা সহমর্মিতা যেন আমরা দেখাতে পারি, সমব্যথী যেন আমরা হতে পারি, যে মানে কতটা হার্ডশিপের মধ্য দিয়ে গিয়েছে এবং বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে ক্যান্সার ট্রিটমেন্ট এখনো
খুবই কস্টলি এবং আমরা সরকারি সাহায্য তেমন পাই না বললেই চলে। বেশিরভাগের জার্নিতেই আসলে সরকারি সাহায্যটা তেমন থাকে না, কারণ ওখানের স্ট্রাগলটা আরেকটা স্ট্রাগল, এবং সিরিয়াল ধরা, ঠিক মতো ট্রিটমেন্ট পাওয়া না, স্টাফদের ব্যবহার ভালো না, এই ধরনের যে বিষয়গুলো, আমরা আশা করি যে আমরা একটা ডেভেলপড কান্ট্রির দিকে যেহেতু যাচ্ছি, ইনশাল্লাহ ডেভেলপিং থেকে ডেভেলপড কান্ট্রির দিকে যাওয়ার এই পথে আমাদের ট্রিটমেন্ট সিস্টেমটা যেন আরো ভালো হয়, এবং আমরা ক্যান্সার রিলেটেড যেই প্রবলেম গুলো আছে সেগুলোর সাথে মেন্টাল হেলথকে যেন আমরা একটা প্রায়োরিটির জায়গায় আনতে পারি। এইটা আমার একটা বলার থাকবে যে যারা কাজ করছে তারা যেন মেন্টাল হেলথকেও গুরুত্ব দেন। এবং আমি যেহেতু নিজে ক্যান্সার সার্ভাইভার এবং মেন্টাল ডিজিজ ফেস করেছি, আমি বিশ্বাস করি যে এই বিষয়ে আমিও কাজ করার চেষ্টা করব, এবং এটা বলার মধ্য দিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোমাকে ধন্যবাদ রাকা, ধন্যবাদ স্যার। এবং আজকের অনুষ্ঠান যারা দেখলেন, আশা করি রাকার এই গল্পটা, অদম্য রাকার গল্প আমাদের সবাইকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আশা করি আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।